মহাবিশ্বের এই অপার সৌন্দর্যের দিকে যখন আমরা তাকাই তখন আমাদের মনে কতই না প্রশ্ন জাগে, তাই না? এই সুবিশাল মহাকাশের সময়, স্থান আর গতি কিভাবে কাজ করে, এ সব কিছুর মূলে যে ধারণাটা রয়েছে তা হলো আলোর গতি। আলো কি, এটি কিভাবে কাজ করে, আর কেনই বা এটি আমাদের মহাবিশ্বের চূড়ান্ত গতিসীমা। আপনারা কি কোনো সময় কল্পনা করে দেখেছেন আমরা যদি লাইটের স্পিডের 99.99% স্পিড অ্যাচিভ করতে পারতাম, কিংবা আমরা যদি লাইটের স্পিডের থেকেও বেশি স্পিড অ্যাচিভ করতে পারতাম কোনো এক সময় কোনো টেকনোলজির মাধ্যমে, তাহলে আমাদের সেই সময়কার পরিবেশ কেমন হতো, সেই রকেটের মধ্যে থাকা আমাদের অবস্থা তখন কেমন হতো, এবং আমরা যদি সত্যিকারের লাইটের স্পিডের থেকেও যদি বেশি স্পিডে যেতে পারতাম তাহলে আমরা চোখের সামনে আমরা কি দেখতে পেতাম, আদৌ আমাদের চোখের সামনে কিছু দেখতে পেতাম না অন্ধকার থাকতো, আমাদের সঙ্গে তখন কি ঘটতো? এই সমস্ত প্রশ্নের আজকে উত্তর জানতে পারবেন আপনারা এই ভিডিওতে। নমস্কার, আমি শুভ, আপনাদের সকলকে স্বাগত জানাই অ্যাস্ট্রোনমিক স্পেসে। প্রাচীনকালে অনেক বিজ্ঞানী এবং অনেক দার্শনিক বিশ্বাস করতেন যে আলোর গতি অসীম, অর্থাৎ আলো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কোনো সময় নেয় না, এটি তাৎক্ষণিক। কিন্তু কিছু কিছু সাহসী বিজ্ঞানী এই ধারণার চ্যালেঞ্জ জানায়। সপ্তদশ শতাব্দীর শুরুর দিকে ইতালির পদার্থবিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি প্রথম আলোর গতি পরিমাপের চেষ্টা করেন। তার পদ্ধতি ছিল খুব সাধারণ। গ্যালিলিও এবং তার একজন সহকারী প্রায় 1 মাইল দূরত্বে দুটি পাহাড়ের উপরে উঠেছিলেন। তাদের প্রত্যেকের কাছে ঢাকনাযুক্ত একটি লণ্ঠন ছিল। গ্যালিলিও তার লণ্ঠনের ঢাকনা সরাতেন এবং সহকারী আলো দেখার সাথে সাথে তার লণ্ঠনের ঢাকনা সরিয়ে দিতেন। গ্যালিলিও আশা করেছিলেন তিনি আলো যেতে এবং ফিরে আসতে যে সময় লাগে তার পরিমাপ করতে পারবেন। যদিও গ্যালিলিও তার পরীক্ষায় আলোর গতির কোনো নির্দিষ্ট সীমা বা মান খুঁজে পাননি, কারণ আলোর গতি এতটাই অবিশ্বাস্য হারে বেশি হয় যে তখনকার প্রযুক্তি দিয়ে এই ক্ষুদ্র সময়ের ব্যবধান পরিমাপ করা সম্ভব ছিল না। তবুও তারা চেষ্টা করেছিলেন এবং তাদের চেষ্টা থেকেই শুরু হয়েছিল একটি অমূল্যকর যাত্রা। গ্যালিলিওর প্রায় 50 বছর পর 1676 সালে ড্যানিশ জ্যোতিষবিজ্ঞানী ওলে রোমার প্রথম আলোর গতির একটি যুগান্তকারী পরিমাপ করেন। তিনি বৃহস্পতি গ্রহের চাঁদ আয়ো এর গ্রহণ পর্যবেক্ষণ করেছিলেন। রোমার দেখেছিল যে পৃথিবী যখন বৃহস্পতি থেকে দূরে সরে যায় তখন আয়ো এর গ্রহণগুলি প্রত্যাশিত সময়ের চেয়ে দেরিতে ঘটে, আবার যখন পৃথিবী বৃহস্পতির কাছে আসে তখন গ্রহণগুলি আগে ঘটে। রোমার সঠিকভাবে অনুমান করলেন যে এই সময় পার্থক্যের কারণ হলো পৃথিবীর কক্ষপথে অবস্থানের পরিবর্তনের কারণে আলোকে অতিরিক্ত দূরত্ব অতিক্রম করতে হয়। আলোর সেই অতিরিক্ত পথ অতিক্রম করতে যে সময় লাগে সেটাই তিনি মেপেছিলেন। তার হিসাব অনুযায়ী আলোর গতি ছিল প্রায় 2,20,000 কিলোমিটার পার সেকেন্ড। এই প্রথম জ্যোতিষবিজ্ঞানীদের সাহায্যে আলোর গতির একটি বাস্তবায়ন মাপ পাওয়া গিয়েছিল। এরপর আসে পরীক্ষাগারে আলো পরিমাপের যুগ। 1848 থেকে 1849 সাল পর্যন্ত ফরাসি পদার্থবিজ্ঞানী হিপ্রোলাইট ফিজো ল্যাবরেটরিতে আলোর গতি পরিমাপের একটি সফল পরীক্ষা করেন। তিনি একটি দ্রুত ঘূর্ণায়মান দাঁতযুক্ত চাকা এবং একটি আয়না ব্যবহার করেন। আলো চাকায় এবং দাঁতের ফাঁক দিয়ে গিয়ে আয়নায় আঘাত করে, প্রতিফলিত হয়ে আবার চাকায় ফিরে আসে। ফিজো চাকার ঘূর্ণন গতি এমনভাবে সামঞ্জস্য করেন যাতে আলো একটি ফাঁক দিয়ে গিয়ে ফিরে আসার সময় পরবর্তী দাঁতে বাধা পায়। চাকার ঘূর্ণন গতি এবং দাঁতের সংখ্যা জেনে তিনি আলোর গতি গণনা সক্ষম হন। ফিজো প্রায় 3,13,000 কিলোমিটার পার সেকেন্ড আলোর গতি মেপেছিলেন, যা আধুনিক মাপের খুবই কাছাকাছি। এই পরীক্ষা থেকে প্রমাণ পাওয়া যায় যে আলোর গতি কেবল জ্যোতিষবিজ্ঞানীদের মাধ্যমেই নয়, পরীক্ষাগারেও নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব। 19 শতকের শেষের দিকে বিজ্ঞানী অ্যালবার্ট মাইকেলসন এবং এডওয়ার্ড মলি একটি বিখ্যাত পরীক্ষা করেন। সেই সময় বিজ্ঞানী মহলে একটি ধারণা প্রচলিত ছিল যে আলো লুমিনিফেরাস ইথার নামে একটি অদৃশ্য মাধ্যমের মধ্যে দিয়ে চলাচল করে। মাইকেলসন ও মলি এই ইথারের অস্তিত্ব প্রমাণ করতে চেয়েছিলেন, কিন্তু তাদের পরীক্ষায় কোনো ইথারের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। বরং তাদের ফলাফল এমন একটি ধারণার জন্ম দেয় যা পদার্থবিজ্ঞান
পদার্থবিজ্ঞানের চিন্তাধারাকে চিরতরে বদলে দেয়। তা হলো আলোর গতি পর্যবেক্ষকদের গতির ওপর নির্ভর করে না, যা আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্বের পথ প্রশস্ত করেছিলেন। এখন আসা যাক আলোর মৌলিক প্রকৃতিতে। আলো কি একটি কণা নাকি তরঙ্গ? এই প্রশ্নটি বিজ্ঞানীদের বহু বছর ধরে ভাবিয়েছে। মজার ব্যাপার হলো আলো একই সাথে দুটি বৈশিষ্ট্যের প্রদর্শন করে। এটিকে বলা হয় তরঙ্গ কণা দ্বৈততা। আলো একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এটি হস্তক্ষেপ, অপবর্তন এবং পোলারাইজেশনের মতো তরঙ্গ বিশিষ্ট প্রদর্শন করে। তড়িৎচুম্বকীয় বর্ণালী রেডিও থেকে গামারশ্মি পর্যন্ত বিস্তৃত। এখানে দৃশ্যমান আলো একটি ছোট অংশ। এবার আসছি কণা প্রকৃতি। আবার আলো ফোটন নামক একটি কণার সমন্বয়ে গঠিত। এটি ফটোইলেকট্রিক প্রভাবের মতন কণা বিশিষ্ট প্রদর্শন করে, যেখানে আলো একটি ধাবক পৃষ্ঠে আঘাত করলেই ইলেকট্রন নির্গত হয়। এই দ্বৈত প্রকৃতির কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের একটি মৌলিক তত্ত্ব। ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান যেখানে তরঙ্গ আর কণাকে আলাদাভাবে দেখাতো, কোয়ান্টাম বিজ্ঞান দেখায় যে এই ছোট স্কেলে এই বিভাজনগুলি অর্থনীয়। আর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা, আলোর গতি। শূন্যস্থানে আলোর গতিকে সি দ্বারা প্রকাশ করা হয়। এর মানে হলো 299,07,92,458 মিটার প্রতি সেকেন্ড, বা প্রায় 3 লক্ষ কিলোমিটার